আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আবারও স্বাগত জানাই টিভি টক শোজ অ্যান্ড অ্যানালিসিসে। আমরা দর্শকদের চিঠিগুলো পড়ে শোনাচ্ছি। এনডিটিভির ওয়েবসাইট থেকে পাওয়া কয়েকটা মন্তব্য শুনব। শাহজিয়া এরশাদ লিখেছেন, মিডিয়া আবারও ইসলামকে বিকৃত করল। বারখা দত্ত আসলে খুব ধুরন্ধর, অসাধারণ, সুন্দরভাবে সবাইকে দাবিয়ে রাখেন। তিনি জানেন ঠিক কোন সময়ে বাধা দিলে ডক্টর নায়েক তার কথাগুলো ঠিকভাবে বলতে পারবেন না। এরপর আহমদুল্লাহ তৌফিকুল্লাহ লিখেছেন, বারখা ডক্টর নায়েককে সময় দেননি। উত্তর দেওয়ার সময়ে তিনি বারবার ডক্টর নায়েককে বাধা দিয়েছেন, যাতে উত্তরটা কোনোভাবেই শেষ না হয়। অনুষ্ঠানটা যেখানে প্রমোট করেছে মাই নেম ইজ খান, কুরবান আর যারা হিজাব মানে না তাদেরকে। মনসুর আশরাফ লিখেছেন, আমার দেখা সবচেয়ে খারাপ ইন্টারভিউ, সবচেয়ে খারাপ। এনডিটিভির এই অনুষ্ঠানটা একেবারেই ভালো হয়নি। ইসলাম ধর্ম সম্পর্কে বলার জন্য ডাকলেন শাহরুখ খান আর সোহাকে, যাদের ইসলাম ধর্ম সম্পর্কে ধারণাই নেই, শাহরুখ নিজেও স্বীকার করেছেন। আর এখানে করণ জোহরকে আনার যৌক্তিকতাটা কি? এটা কোনোভাবেই ঠিক হয়নি। তবে মাশাআল্লাহ, ডক্টর জাকির সেই অল্প সময়ের মধ্যেই তার কথাগুলো বলতে পেরেছেন। এরপর ভাই মোনাফ হাসান লিখেছেন, ডক্টর নায়েককে এখানে কথা বলার জন্য সময় দেয়া হয়নি। উনি বলতে পারতেন ইসলামের সঠিক রূপটা আসলে কেমন। ডক্টর নায়েক অসাধারণ কাজ করছেন। পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ মানুষ তার দ্বারা উপকৃত হয়েছে। তিনি অনেকের প্রেরণার উৎস। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, টক শোগুলোর পেছনের বাস্তবতা আসলে কেমন? পজিটিভ না নেগেটিভ, নাকি এর মাঝামাঝি? আমরা এখন এখানে উপস্থিত দর্শক ভাইদের প্রশ্নে ফিরে যাব। আপনারা চাইলে ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমার নাম রহমতুল্লাহ মোহাম্মদ। বরকাত। সেদিনের অনুষ্ঠানটাতে আমি খেয়াল করেছিলাম যে সেখানে অনেক প্যানেলিস্ট আর অনুষ্ঠানের মডারেটর তারা একটা শব্দ ব্যবহার করছিলেন, সেটা হলো উন্মাদ লোকজন, ইসলামিক বিশেষজ্ঞদের উদ্দেশ্য করে। এখন মুসলিম বিশেষজ্ঞ আর বক্তাদের জন্য এটা কি অপমানজনক নয়? এছাড়া আমার আরেকটা প্রশ্ন আছে যে শুধু এখানেই নয়, মিডিয়াতে প্রায় দেখি যখনই কোনো সেলিব্রিটি, ক্রিকেটার বা ফিল্ম স্টার, পলিটিশিয়ান, তারা সবসময় বলেন যে মানবতা হলো ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। তবে আমার মনে হয় তৌহিদ হলো ইসলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে আপনার মতামতটা জানতে চাই। আর আমি চাই আপনি সব মুসলিমকেই জানাবেন যে ইসলাম ধর্মে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি। এই উন্মাদ লোকজন শব্দটা নিয়ে যদি বলতে হয়, সেই অনুষ্ঠানে আমার যতদূর মনে পড়ে এটা প্রথম বলেছিলেন কবির খান। তারপরে বারখা দত্ত সহ অন্যান্য প্যানেলিস্টরা শব্দটা বলেছেন। সেখানে এই কথাটা দিয়ে তারা বোঝাতে চেয়েছেন ইসলাম ধর্মের যেসব বিশেষজ্ঞগণ আছেন তাদের কথা। এটাকে একটা অভদ্রতায় বলা যায়। আর হ্যাঁ, অনেককেই এটা বলা যেতে পারে। আমি এখানে বলতে পারি জামিয়া মিলিয়ার ভাইস চ্যান্সেলরের কথা, তাকেও এটা বলা যেতে পারে, কারণ তিনি ইসলাম সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন। এরপর মুসলিমদের জন্য যা করণীয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটার কথা যদি বলতে হয়, মানুষজন বলে এটা হলো মানবীয় গুণ। আমিও দ্বিমত পোষণ করি না। ভালো মুসলিম হতে গেলে আপনাকে ভালো মানুষ হতেই হবে। ভালো মানুষ না হয়ে কারো পক্ষে ভালো মুসলিম হওয়া সম্ভব না। অবশ্যই ভালো মানুষ হতে হবে। ভালো মুসলিম অবশ্যই একজন ভালো মানুষ হবে। ভালো মুসলিম হলে আপনি এমনিতেই ভালো মানুষ হবেন। তারপর একজন ভালো মুসলিম হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আপনি যেটা বললেন, ইসলামের প্রথম স্তম্ভ অর্থাৎ তাওহীদ, অর্থাৎ আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা। আর এটা একজন ভালো মানুষের সবচেয়ে প্রথম দায়িত্ব। শুধু মুসলিম নয়, যে কোনো ভালো মানুষের প্রথম দায়িত্ব হলো স্রষ্টাকে ধন্যবাদ জানানো। একজন মুসলিম হিসেবে আর একজন মানুষ হিসেবেও আমাদের প্রথম দায়িত্ব হলো আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা এবং কেবল তারই ইবাদত করা। এর উল্টো দিকে সবচেয়ে বড় পাপ কোন মুসলিমের জন্য অথবা মানুষের জন্য সবচেয়ে বড় পাপ, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদে অন্য কারো ইবাদত করা অথবা আল্লাহ তাআলার শরীক হিসেবে অন্য কাউকে দাঁড় করানো। আর কোনো ভাই কেউ প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার প্রশ্নটা হলো, আপনি বলেছিলেন যে 9/11 এটা ভেতরের কেউ ঘটিয়েছে, বারকা বাধা দিয়েছিল। ভেতরে কেউ ঘটিয়েছে এটা প্রমাণ করবেন কিভাবে? ভাই, আমি কখনোই বলিনি যে 9/11 ভেতরে কেউ ঘটিয়েছে, তবে কিছু কিছু মানুষ এমনটা মনে করে থাকে, তারা এটা বিশ্বাস করে। সেই টক শোতে বারখা দত্ত আমাকে প্রশ্ন করেছিলেন বিন লাদেন সম্পর্কে। তিনি লাদেন সম্পর্কে আমার মন্তব্য জানতে চাইলেন। তখন আমি বলেছিলাম যে বিবিসি আর সিএনএন এর উপর ভিত্তি করে উত্তর দিতে পারবো না, কারণ পবিত্রকরণ বলছে যখন কোনো তথ্য পাবে সেটা অন্য কাউকে বলার আগে সত্যতা যাচাই করো। তাহলে বিবিসি আর সিএনএন এর খবরগুলো বিশ্বাস করলে মেনে নিতে হবে বিন লাদেন সন্ত্রাসী। সেখানে বলেছিলাম যে বিবিসি আর সিএনএন এর খবরের উপর ভিত্তি করে আমি উত্তর দিতে পারবো না। তখন বারখা দত্ত বললেন যে আপনি আল জাজিরা এটা দেখেননি? হ্যাঁ, দেখেছি। তবে আমার মতে আল জাজিরাও আমেরিকার ষড়যন্ত্রের একটা অংশ। এটা নিয়ন্ত্রণ করে আমেরিকা। আল জাজিরা আমি গিয়েছি কাতারে তাদের অফিসে, সেখানে অনেক উচ্চপদস্থ অফিসার, তাদের অনেকে মনে করেন আল জাজিরাকে নিয়ন্ত্রণ করছে আমেরিকা। ওসামা বিন লাদেনের ওই ভিডিও টেপটা শুধুমাত্র আল জাজিরাকে দেওয়া হবে কেন, অন্য মুসলিম টিভি চ্যানেলগুলোকে দেওয়া হয়নি কেন? তখন আমি বারখা দত্তকে বললাম, হ্যাঁ, আমি আল জাজিরা দেখেছি, পাশাপাশি লুচ্চেঞ্জও দেখেছি। লুচ্চেঞ্জের মতো আরও ডকুমেন্টারি আছে যেগুলো সব জায়গাতেই পাওয়া যায়, তৈরিও করেছে আমেরিকানরা। তারা প্রমাণ করেছে 9/11 ভেতরের কেউ ঘটিয়েছে। আমি এই ব্যাপারটা সম্পর্কে তাকে বলেছিলাম আমি অনেক দেশে যাই, তাই দুই ধরনের চেহারা আমার কাছে পরিচিত। এখন আপনারা বিবিসি সিএনএন এ প্রচার করা প্রমাণগুলো দেখেছেন, আল জাজিরা তো দেখানো হয়েছে। এরপর আপনারা যদি লুজ চেঞ্জ, 9/11 এই ডকুমেন্টারিগুলো দেখেন, আর তাছাড়া টাইমস অফ ইন্ডিয়াতেও এই খবরটা ছাপা হয়েছিল যে 75 জন আমেরিকান বিজ্ঞানী যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন, তারা বলেছেন যে আমরা এটা মানি না যে 9/11 কয়েকজন আরব মিলে ঘটিয়েছে। এটা অসম্ভব। আমরা সত্যটা সবার সামনে তুলে ধরতে চাই। তারা বলেছেন কাজটা ভেতরে কেউ ঘটিয়েছে। কে বলেছে? সাধারণ আমেরিকান না, আমেরিকান বিজ্ঞানী আর প্রফেসররা। এখানে আপনারা দেখলেন আমেরিকান প্রফেসরদের দৃষ্টিভঙ্গি আর তাদের মতামত। আমি একবার আল জাজিরার একটা ভিডিও দেখেছিলাম, অনেকেই বলেন ওটা সাজানো হয়েছিল। এটা একটা উদাহরণ। মিডিয়ায় অনেক সময় এরকম হয়। একটা ভিডিওতে দেখানো হলো যে তালেবানরা এক মহিলাকে পেটাচ্ছে। তখন এক এক্সপার্ট, আসলে এক দম্পতি, মালয়েশিয়ান দম্পতি, সে সময় কয়েক মাস ছিলেন আফগানিস্তানে। তারা ডাক্তার, সাধারণ আমজনতা নয়, স্বামী স্ত্রী দুজনেই ডাক্তার। আরও অনেকে বলেছেন যেহেতু তালেবানদের সাথে ছিলেন, পাগড়ি বাঁধার স্টাইলটা তারা জানেন। বিবিসি, সিএনএন, ন্যাশনাল জিওগ্রাফিকে যাদের দেখানো হয়েছে তারা পাগড়ি তালেবানদের মতো করে বাঁধে না। আর আমরা যারা আরব নই তারা আসলে বুঝতে পারবো না সৌদিরা কিভাবে পাগড়ি পরে, কুয়েতিরা কিভাবে পাগড়ি পরে, অথবা আমিরাতিরা। তবে এরা তাদের পার্থক্য বুঝতে পারে যে সৌদিদের স্টাইল কেমন, কুয়েতিরা কিভাবে পরে। আমাদের কাছে তো একই রকম, প্রথম দেখায় সব চাইনিজকে একই রকম লাগে, কিন্তু তারাই জানে একজনের সাথে আরেকজনের পার্থক্য কোথায়। এরকম একবার ইয়োহান রেডলিকে প্রশ্ন করা হয়েছিল যে আল কায়েদার ব্যাপারে আপনার মন্তব্য কি। রেডলি একজন সাংবাদিক, তালেবানদের সাথে ছিলেন, তাদের উপর অনেক রিপোর্টও করেছিলেন, অনেক অন্যায় রিপোর্টও করেছিলেন। তারপর যখন আফগানিস্তানে গেলেন তালেবানরা তাকে অ্যারেস্ট করলো। অ্যারেস্ট হওয়ার পর ভাবলেন এবার তো তাকে অবশ্যই মেরে ফেলা হবে, তাকে ধর্ষণ করা হবে। ভাবলেন তার জীবনের শেষ সময় উপস্থিত হয়ে গেছে। তালেবানরা ঘিরে ধরল, তিনি ভাবলেন যে এখনই মারা যাচ্ছেন। তারপর তাকে আটকে রেখে চলে গেল। তিনি ভাবলেন কি হচ্ছে। এর অনেকক্ষণ পরে, প্রায় ঘন্টাখানেক হবে, একজন মহিলা এসে তাকে চেক করলো তার কাছে অস্ত্র আছে কিনা। তার খুব রাগ হলো, যদি এটাই জানতে চাও তাহলে আমি নিজেই স্কার্ট তুলে দেখিয়ে দিতাম আমার কাছে কিছু নেই। আর তালেবানরা সবাই তখন অন্যদিকে তাকিয়েছিল। তিনি বলেছিলেন যে তালেবানদের ধ্বংস চাইলে প্লেনে করে কিছু আন্ডারগার্মেন্টস নিচে ফেলে দিলেই ওরা ধ্বংস হয়ে যাবে। তার মানে তারা খুব ভদ্র। এই কথাটা বলেছেন একজন ব্রিটিশ রিপোর্টার যিনি আফগানিস্তানে গিয়েছিলেন। তিনি তালেবানদের এই ব্যবহারের কথা সবাইকে বলেছিলেন। তালেবানরা তাকে ছেড়ে দেওয়ার সময় একটা শর্ত দিয়েছিল, জোর করা হয়নি। তারা বলেছিল আপনি কথা দেন যে কোরআন পড়বেন। তিনি বলেছিলেন মুক্তি পেলেই কোরআন পড়ে দেখব। শুধু এই শর্তেই তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, আর কিছু দাবি করেনি। মুক্তি পাওয়ার পরে মিডিয়ায় তাকে প্রশ্ন করা হলো কি হয়েছিল। তিনি বললেন আমাকে তারা মেহমানের মতো রেখেছিল। এরপর তাকে মিডিয়া বয়কট করলো। মিডিয়া তো আসলে এরকমই একচোখা। আমি নিজে ওনার সঙ্গে কথা বলেছি।
তিনি একজন রিপোর্টার। একইভাবে ডকুমেন্টারিগুলো যদি দেখেন 9/11-এর উপরে এইসব ডকুমেন্টারি, যেমন লুজ চেঞ্জ একটা বিখ্যাত ডকুমেন্টারি। এখানে বেশ কিছু প্রমাণ দেওয়া হয়েছে যে 9/11 ভেতরে কেউ ঘটিয়েছে। আর হাতে সময় কম বলে বিস্তারিত বলতে পারছি না, আমার ভিডিও ক্যাসেট দেখবেন। ইজ টেররিজম এ মুসলিম মনোপলি আর টেররিজম এন্ড জিহাদ, সেখানে প্রসঙ্গে বলেছি। এখানে কয়েকটা পয়েন্ট বললাম। বিশেষজ্ঞরা বলেন এটা সম্ভব না যে একটা এয়ারক্রাফট টুইন টাওয়ারের গায়ে এসে বাড়ি খাবে আর টুইন টাওয়ার একেবারে ভেঙে পড়ে যাবে। টুইন টাওয়ারের কনস্ট্রাকশন যিনি করেছিলেন তিনি বলেছেন এটা সম্ভব না। প্লেনের তেলের আগুনে বিল্ডিং এর লোহার বারগুলো গলে যাওয়া, 2000 ডিগ্রির বেশি সেখানে তাপ প্রয়োজন আছে। তেলের আগুনে কখনো এত তাপ হয় না, 2000 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা অসম্ভব। কয়েকদিন পরে যিনি এই কথাটা বলেছেন তার চাকরি চলে গেল। যে 75 জন বিজ্ঞানী বলেছিলেন 9/11 ভেতরের কাজ, তাদের সবাইকে ছুটি দেওয়া হলো, নয়তো বরখাস্ত করা হলো। আমেরিকা বাক স্বাধীনতার কথা বলে, কিন্তু আমেরিকার বিরুদ্ধে তারা কাউকে কথা বলতে দেবে না। এরপর তারা বলেছিলেন একটা প্লেনকে যদি এভাবে টুইন টাওয়ারে ক্র্যাশ করতে হয়, সেটাকে এত নিখুঁতভাবে উড়িয়ে নিয়ে যাওয়া খুবই কঠিন কাজ। মাত্র কয়েক মাস ট্রেনিং নিয়েই এই কাজ করা সম্ভব না। এমনকি এক্সপার্ট পাইলট যারা 20-30 বছর ধরে প্লেন চালাচ্ছেন তাদের পক্ষেও এত নিখুঁতভাবে ঘোরানো কঠিন আছে। এরপর আরো প্রমাণ দেখানো হয়েছে। কি সেই প্রমাণ? একটা হাইজ্যাক করা প্লেন থেকে মোবাইলে কথা বলা হয়েছিল। লুচ্ছেন যে তারা বলেছে যে মোবাইল কোম্পানিগুলো এখনো লাখ লাখ ডলার খরচ করে যাচ্ছে যেন মোবাইলের সিগন্যাল উড়ন্ত প্লেনের হাইটে পৌঁছাতে পারে। তাহলে তারা এত উচ্চতা থেকে কিভাবে যোগাযোগ করতে পারলো? এরপর তারা বলছে যে লোকটা মোবাইলে কথা বলেছিল, মায়ের সাথে কথা বলেছিল, মার্ক বিংহাম, সে বলেছিল মা আমি মার্ক বিংহাম বলছি, মা আমি মার্ক বিংহাম বলছি। আমার মায়ের সঙ্গে কথা বললে কি আমি বলবো ডাক্তার জাকির নাইক বলছি? বলবো না, আমি বলবো জাকির বলছি। ছেলে সাধারণত মায়ের কাছে তার পদবি বলবে না। এখানেই প্রমাণ হয় এটা সাজানো ঘটনা, একটা সাজানো প্রমাণ। মার্ক বিংহাম বলছি মা, আমি মার্ক বিংহাম বলছি মা, আমাদের প্লেনটা হাইজ্যাক করা হয়েছে আর সবাইকে জিম্মি করে রাখা হয়েছে। এটাই প্রমাণ করে ব্যাপারটা আসলে সাজানো। তারপর একজন এয়ার হোস্টেস বলছে ও অনেক বিল্ডিং দেখছি, পানিও দেখছি। এয়ার হোস্টেসরা তো সবাই জানে এখানে বিল্ডিং আছে, পানিও আছে, এইসব প্রমাণ দেখিয়েছে। এছাড়াও পেন্টাগনে যে প্লেনটা ক্র্যাশ করেছিল সবাই জানে সিআইএ এতটাই সতর্ক যে একটা পাখিও পেন্টাগনের উপর দিয়ে উড়ে যেতে পারে না, আর সেখানে আস্ত প্লেন ক্র্যাশ করলো। প্লেনটা ক্র্যাশ করার যে গর্ত হয়েছিল সেটা ছিল গোল। একটা প্লেন পেন্টাগনে ক্র্যাশ করলে শুধু প্লেনের বডি না, ডানা দুটোও তো সেখানে গর্ত তৈরি করবে। পেন্টাগনের বাইরে এরকম কোনো প্লেনের ডানা পাওয়া যায়নি। হয়তো পেন্টাগনে আঘাত করেছিল একটা টর্পেডো। এরকম অনেক প্রমাণ, এটার উপরে একটা লেকচার দেওয়া যায়, আর আমি লেকচার দিচ্ছি না। এগুলোর উপর ভিত্তি করে আমি বলবো লুচেঞ্জের যে প্রমাণগুলো সেগুলো বিবিসি সিএনএন এর চেয়ে অনেক বেশি শক্ত প্রমাণ। তারপরও আমি বলবো না এটা ভেতরে কেউ করেছে, বলবো সম্ভাবনাই বেশি। লাদেনের ব্যাপারে একই। আমি বলছি না যে বিন লাদেন কোনো সন্ত্রাসী নয়, বলছিলাম আমি জানি না। আমি বলছি না সে সন্ত্রাসী, বলছি না সাধু সন্ন্যাসী, আমি জানি না। এ ব্যাপারে যে প্রমাণগুলো দেখেছি আল্লাহ মালুম। কিন্তু এই ডকুমেন্টারির প্রমাণগুলো অনেক বেশি অকাট্য, অনেক বেশি লজিক্যাল। 75 জন বিজ্ঞানী বলেছেন তারা সবাই অমুসলিম, সবাই আমেরিকান। তারা কেন নিজের দেশের বিরুদ্ধে বলবেন? কেন মুসলিমদের পক্ষ নিয়ে বলবেন? এজন্য কি তারা টাকা পেয়েছেন? এখানে এই মানুষগুলো, এই 75 জন বিজ্ঞানী কারণটাও বলেছেন যে আফগানিস্তানকে দোষ দেওয়া হচ্ছে। কেন? কারণ হচ্ছে তেল, এখানে পাইপলাইন বসাবে, এটাই হচ্ছে কারণ। বারখা বললেন এটা কনস্পিরেসি থিওরি। আমি বললাম ষড়যন্ত্র। সব থিওরি হয়তো ষড়যন্ত্র না, হতে পারে ফ্যাক্ট অথবা থিওরি। বারখা দত্ত বললেন এটা একটা থিওরি, এমন গল্প অনেক শুনেছি। তাহলে এটাও একটু শোনেন, তারপর আমরা নিজেরাই বিচার করব এ দুটোর কোনটা সঠিক। যদি আমার কথা বলেন ভেতরে কেউ ঘটিয়েছে, এটাই আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়। তারপরও এটাকে থিওরি বলছি, ফ্যাক্ট বলছি না। আমি এটাকে এখনো থিওরি বলছি। দুটো থিওরির মধ্যে এটাই বেশি বিশ্বাসযোগ্য, আরো বেশি লজিক্যাল, বেশি সায়েন্টিফিক, বেশি পরিষ্কার। মিডিয়ার মিথ্যাচারের কথাও বলেছে, তবে এগুলোর উপর কম গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ মিডিয়াকেও নিয়ন্ত্রণ করে আমেরিকান সরকার। তারা একটা নির্দিষ্ট শ্রেণীর স্বার্থ রক্ষা করছে। এজন্য আমি বলি মিডিয়া খুবই বিপজ্জনক হতে পারে। বিস্তারিত জানতে আমার লেকচার দেখেন, মিডিয়া অ্যান্ড ইসলাম, ওয়ার অ্যান্ড পিস। আশা করি উত্তরটা পেয়েছেন। জাজাকাল্লাহ ডক্টর জাকির। আমাদের আলোচনা চলতে থাকবে। এখন একটা ছোট্ট বিরতি।